আজকে আমি এক্সপ্লেইন করব প্রভাসের ২০২৬ সালের নতুন মুভি দ্য রাজা সাব। গল্পের মেন চরিত্র অর্থাৎ নায়কের নাম রাজা সাব। ছোটবেলাতেই সে তার বাবা মাকে হারিয়েছে। শুধুমাত্র দাদিকে ঘিরেই তার পুরো শৈশব কেটেছে। তার দাদাও বহু বছর আগে হারিয়ে গিয়েছে। সবসময় তার দাদি বলে সে কোনো সাধারণ মেয়ে না, এক বিশাল বড় রাজ্যের রাজকুমারী ছিল সে। সবাই তার এই কথা শুনে হাসে, হাসারই কথা, কারণ সে যদি আসলে রাজকুমারী হতো তাহলে এখন তাদের এই অবস্থা থাকতো না। কিন্তু একদিন সত্যি সে এর সত্যতা খুঁজে পায়। তার দাদা দাদির পুরনো প্রাসাদ, বিশাল বড় মহল, সেটির সাথে প্রচুর ধন সম্পত্তি, টাকা পয়সা, স্বর্ণ, হীরার গহনা সব খুঁজে পায়। এক কথায় কয়েক কোটি টাকার সম্পত্তি। কিন্তু এই পুরনো রহস্যময় প্রাসাদে ছিল ৭০ বছর পুরনো এক কালো জাদু করা ভয়ানক তান্ত্রিকের আত্মা, যে এই সব কিছু দখল করে রেখেছে এবং এগুলোকে নিজের প্রাণ বলে মনে করে। এখন রাজা সাহেব কি পারবে এই সব কিছু উদ্ধার করতে আর তার দাদির হারিয়ে যাওয়া সম্মান আর রাজ্য ফিরিয়ে দিতে? আর সেই তান্ত্রিকই বা কে যে এই সব কিছু দখল করে বসে আছে? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে যারা শুধু চুপি চুপি ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতে আমাদের নার্সাপুর ফরেস্ট দেখানো হয়। এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর বন ছিল এবং এটি রাতের দৃশ্য ছিল। সেখানে আমরা একটি রাজপ্রাসাদ দেখি যা দেখতে খুবই ভৌতিক ছিল। দেখে মনে হচ্ছিল চারিদিকে অশুভ আত্মার বাস। এরপর এই মুভির হিরো প্রভাসকে দেখানো হয়, যার নাম এই সিনেমায় রাজা সাব। সে তার দাদিমার সাথে থাকে। তার বাবা মা ছোটবেলাতেই মারা গেছেন। তার প্রতিবেশীতে এক মেয়ে আছে যে রাজা সাহেবের উপর পুরোপুরি পাগল, অর্থাৎ তার প্রেমে পাগল। সে সবসময় তার আশেপাশে ঘোরে এবং রাজা সাহেবও এর সুযোগ নেয়। সে বেশ চালাক ছেলে। সে মেয়েটির কাছ থেকে টাকাও নেয় এবং ভালোবাসার স্বপ্নও দেখায়, কিন্তু কখনো কাউকে বিয়ের প্রতিশ্রুতি দেয় না। এখন সে তার দাদির সাথে থাকে। ইনি হলো তার দাদি। রাজা সাহেবের দাদাজি অনেক বছর আগে হারিয়ে গেছেন। রাজা সাহেবের যে দাদিমা আছেন তার ভুলে যাওয়ার রোগ আছে। তিনি সবকিছু ভুলে যান, কিন্তু তিনি তার স্বামীকে কখনো ভোলেননি। তিনি সবসময় ভাবেন যে তার স্বামী ফিরে আসবে। ছোটবেলা থেকেই তিনি রাজা সাহেবকে গল্প শুনিয়েছেন যে তিনি একজন রানী ছিলেন এবং তার স্বামী ছিলেন একজন রাজা। তিনি এখনো তার স্বামীকে খুঁজছেন। রাজা সাহেব এবং সেই মেয়েটিও চায় যে তার দাদাজি যেন ফিরে আসে এবং তারা সবাই সুখে শান্তিতে থাকে, কারণ দাদাজি খুব ভালো মানুষ ছিলেন এবং তিনি নাকি মানুষদের অনেক সাহায্য করতেন। অন্য জায়গায় আমরা একটি অদ্ভুত সংযোগ দেখি। একজন ব্যক্তি তার স্ত্রীর ছবি দেখানোর জন্য তাদের বাড়িতে আসে। সেই ছবির ভেতরে চার মিনারের পেছনে তার দাদাজিকে দেখা যায়। ছবি দেখে রাজা সাহেব এবং দাদিমা অবাক হয়ে যান। রাজা সাহেব কথা দেয় যে সে তার দাদাজিকে খুঁজে আনবে। এর পরবর্তী দৃশ্যে রাজা সাহেব হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয় তার দাদাজিকে খুঁজে আনার জন্য। তাই প্রথমে সে তার মামাকে ফোন দেয়, যিনি পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। তার মামা হায়দ্রাবাদে থাকে আর সেই ছবিটির দৃশ্য হায়দ্রাবাদে, তো তার জন্য সে চলে যায় হায়দ্রাবাদে। মামা তাকে সরাসরি ফোনে জানিয়ে দিয়েছিল যদি সে ৫ লাখ টাকার ব্যবস্থা করতে পারে তবে একজন অফিসার অর্থাৎ পুলিশ অফিসার তার দাদাজিকে খুঁজে দেবেন এবং সব জায়গায় পোস্টার লাগিয়ে দিবেন। এই ৫ লাখ টাকা রাজা সাহেব তার সেই প্রতিবেশী মেয়েটিকে ভালোবাসার জালে ফাঁসিয়ে এবং একরকম ব্ল্যাকমেল করে জোগাড় করেন। বাস থেকে নামার পর রাজা সাহেবের দেখা হয় তার এক বন্ধুর সাথে, যে গ্রামে বড় বড় কথা বললেও শহরে আসলে অটো চালায়। রাজা সাহেব যখন তার অটোতে বসে রওনা দেবে তখনই তার নজরে পড়ে এক সুন্দরী তরুণী, যার নাম ট্রেসি। ট্রেসি একজন খ্রিস্টান মেয়ে, ভবিষ্যতে নান হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু রাজা সাহেব তার উপর প্রথম দেখাতেই প্রেমে পাগল হয়ে যায় এবং তার পিছু পিছু গির্জায় পৌঁছে যায়। গির্জায় গিয়ে রাজা সাহেব শুনতে পায় যে একটি ছোট বাচ্চার হার্ট অপারেশনের সাহায্যের জন্য তারা ডোনেশন চাইছে। ট্রেসিকে ইমপ্রেস করার জন্য রাজা সাহেব তার কাছে থাকা ৫ লাখ টাকার মধ্যে ৩ লাখ টাকাই অনুদান হিসেবে দিয়ে দেয়। এমনকি কনফেশন রুমে গিয়ে সে স্বীকারও করে যে সে একটি মেয়ের প্রেমে পড়েছে। রাজা সাহেব জানতো না যে ওই
ওই কনফেশন রুমের পর্দার আড়ালেই ট্রেসি নিজেই বসেছিল এবং সব কথা শুনছিল। এরপর রাজা সাহেব পুলিশ স্টেশনে গিয়ে তার পরিবারের আসল কাহিনী শোনায়। সে জানায় যে তার দাদিমা আসলে দেবগিরি রাজ্যের রানী ছিলেন এবং তার স্বামী গঙ্গারাজু ছিলেন সেখানকার অত্যন্ত দয়ালু এবং খুব ভালো একজন রাজা। কিন্তু একবার দেবীর অলংকার চুরি হয়ে যায় এবং সেই চুরির দায়ে অভিযুক্ত হন তাদের মন্ত্রী। সেই সময় থেকেই দাদাজি গঙ্গারাজু নিখোঁজ হয়ে যান। সে বাড়ি থেকে এটা বলে বের হয়েছিলেন যে সে সেই টাকা, গয়নাগাটি, অলংকার নিয়েই বাড়িতে ফিরবেন। এরপর থেকে সে আর ফিরে আসেনি এবং দাদিমা তাকে আজও খুঁজে বেড়াচ্ছেন। পরের দিন রাজা সাহেব আবার গির্জায় যায় ট্রেসির সাথে দেখা করতে, কিন্তু সেখানে সে এক বড় বিপদে পড়ে। ট্রেসি তাকে ফোন করে জানায় যে রাজা সাহেবের দাদাজি নাকি ট্রেসিদের 3 লাখ টাকা লুট করে নিয়ে গেছে। রাজা সাহেব অবাক হয়ে যায়, কারণ দাদাজিকে তো এখনো খুঁজেই পাওয়া যায়নি। একদিকে মামার 5 লাখ টাকা থেকে 3 লাখ দান করে দেওয়ায় মামাকে দেওয়ার টাকা নেই, অন্যদিকে ট্রেসিদের 3 লাখ টাকা ফেরত দিতে হবে। সব মিলিয়ে রাজা সাহেব এক চরম বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে যায়। রাজা সাহেব যখন এই চরম বিভ্রান্তির মধ্যে ছিলেন, তখনই কাহিনীতে ভৈরবী নামে এক সুন্দরী মেয়ের প্রবেশ ঘটে। ভৈরবী তার কাছে 1 কোটি টাকা নিয়ে আসে। সে জানায় যে রাজা সাহেবের দাদাজি এক সময় ভৈরবীর দাদাজিকে অনেক বড় সাহায্য করেছিলেন, আর সেই ঋণের প্রতিদান হিসেবেই এই 1 কোটি টাকা তার দাদাজি পাঠিয়েছেন। তবে ভৈরবীর একটি শর্ত ছিল, সে এই টাকা কেবল তার দাদাজির হাতেই তুলে দিবে, অর্থাৎ রাজা সাহেবের দাদাজির হাতে। কিন্তু রাজা সাহেবের দাদাজি তো নিখোঁজ। কিন্তু ভৈরবী সাফ সাফ বলে দেয় এটা শুধু সে তার দাদাজিকেই দিবে। রাজা সাহেব এখন কোনো উপায় না পেয়ে এই মেয়েটির উপর নিজের মোহনীয় জাল বিছিয়ে টাকাগুলো হাতানোর চেষ্টা করছিল, অর্থাৎ তাকে নিজের প্রেমে ফালানোর চেষ্টা করছিল সেই টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য। ঠিক তখনই কিছু স্থানীয় গুন্ডা টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এরপর শুরু হয় রাজা সাহেবের সেই বিখ্যাত সাউথ ইন্ডিয়ান মাসি অ্যাকশন এবং ফাইট। গুন্ডাদের পিটিয়ে টাকার ব্যাগ উদ্ধার করার পর ভৈরবী তার উপর পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। এরপর রাজা সাহেবকে আবার পুলিশ স্টেশনে ডাকা হয়। সেখানে সে লক্ষ্য করে যে সেই পুরনো মহামন্ত্রী বশিষ্ঠ তাকে অনুসরণ করছে। তার নাম হলো বশিষ্ঠ। রাজা সাহেব তাকে ধরে মারধর শুরু করে এবং জানতে চায় কেন সে তার দাদাজিকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছিল। কিন্তু মন্ত্রী তখন এমন এক সত্য প্রকাশ করে যা রাজা সাহেবের পায়ের তলার মাটি সরে যায়। আর এইখানে রিভিল হয় মুভির অন্যতম টুইস্ট। মন্ত্রী জানায় যে রাজা সাহেব তার দাদাজির সম্পর্কে যা জানে তা সম্পূর্ণ ভুল। আসলে দাদাজি কোনো দয়ালু রাজা ছিলেন না, বরং তিনি ছিলেন অত্যন্ত লোভী এবং ভয়ঙ্কর এক তান্ত্রিক। তিনি আগে ছিলেন ভিখারি, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন। কিন্তু তার দাদি কোনো সাধারণ মহিলা ছিলেন না, তিনি নার্সাপুর রাজ্যের রাজকুমারী ছিলেন। তিনি প্রতিনিয়ত ক্ষুধার্তদের খাবার খাওয়াতেন। এরকমই একদিন তার দাদা গ্রামে গ্রামে ভিক্ষা করে খুবই ক্ষুধার্ত অবস্থায় রাজকুমারীর সামনে আসেন এবং তাড়াহুড়ো করে তার হাত ধরে খাবার নিজের হাতে ঢেলে নিতে থাকেন, কারণ তিনি খুবই ক্ষুধার্ত ছিলেন। কিন্তু এই অপরাধে তাকে প্রচুর মারা হয়, কারণ সে রাজকুমারীর গায়ে হাত দিয়েছিল। রাজকুমারী তাকে মারতে নিষেধ করে আর বলে থাক, হয়তো সে ক্ষুধার্ত ছিল, তাকে আর মেরো না। কিন্তু এতে সে প্রচুর অপমানিত বোধ করে এবং এই পুরো পরিবারের উপর থেকে বদলা নিতে চায়। সে তাদের প্রচুর ধন সম্পত্তি দেখে লোভে পড়ে যায়, যার নজর ছিল রাজকুমারী এবং রাজ্যের ধন সম্পদের উপর। সে তার এই চরম অপমানের প্রতিশোধ নিতে এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে যায়। সেখানে নিজের রক্ত এবং ঘোড়ার বলি দিয়ে সে কালো জাদু অর্থাৎ শয়তানি শক্তি অর্জন করে। সেই শক্তির সাহায্যে সে দাদিমাকে একটি প্রসাদ খাইয়ে সম্মোহিত করে ফেলে এবং তার প্রেমের জালে পুরোপুরি ফাঁসিয়ে নেয়। রাজকুমারী তার প্রেমে এতটাই পাগল হয় যে তাকে খুব দ্রুত বিয়ে করে ফেলে। তার বাবা মাও এতে না করতে পারে না। সে আস্তে আস্তে এই পুরো রাজ্যে নিজের ক্ষমতা দখল করে। ধীরে ধীরে রাজ্যে কোষাগার থেকে সব স্বর্ণ গহনা টাকা পয়সা লুট করে আর হঠাৎ একদিন সেই মন্ত্রীর হাতে সব দায়িত্বের চাবি দিয়ে দেয়। আর সেই সব সোনাদানা টাকা পয়সা ধন সম্পত্তি লুট করে এই রাজ্য ছেড়ে পালিয়ে যায়। আর সবাই ভাবে সেই মন্ত্রী এই সব কিছু চুরি করেছে। এরপরে তার দাদা আর কখনোই ফিরে আসেনি। ফলে রাজকুমারীর বাবা তার উপর রাগ
করে রাজ্য থেকে বের করে দেয়, কারণ তার জন্য এসব কিছু হয়েছে, কারণ সেই তো মন্ত্রীর হাতে সব দায়িত্ব তুলে দিয়েছিল। এরই মধ্যে তাদের একটি ছেলে সন্তান হয়েছিল, কিন্তু তার দাদিকে রাজ্য থেকে বের করে দেওয়ার পর সে খুব কষ্টে নিজের ছেলেকে বড় করে। কিন্তু তার ছেলের একটা নাতি অর্থাৎ রাজা সাহেব হওয়ার পরেই তার ছেলে মারা যায়, আর এরপর থেকে তার দাদি শুধুমাত্র তাকে নিয়েই তার বাকি জীবনটা কাটিয়ে দিয়েছে, একজন সাধারণ মহিলার মতো। আর তার দাদাকে, যাকে তারা এত ভালো মানুষ মনে করছে, তার জন্যই তাদের জীবনের অর্থাৎ তার দাদির এখন এই অবস্থা। এই সত্য শোনার পর রাজা সাহেবের চোখে জল চলে আসে। সে বুঝতে পারে তার দাদিমা একজন রাজকুমারী হয়েও সারা জীবন কতটা কষ্ট সহ্য করেছেন। সে তখনই তার দাদিমাকে ফোন করে কথা দেয় যে সে তার হারানো সম্মান এবং সমস্ত ধন সম্পদ ফিরিয়ে আনবে এবং দাদাজিকে টেনে হিচড়ে তার সামনে হাজির করবে। রাজা সাহেব তার দলবল নিয়ে দাদাজিকে খুঁজতে সেই ভয়ঙ্কর নার্সাপুর ফরেস্টে রওনা হয়। কিন্তু সেই জঙ্গলটি সাধারণ কোনো জঙ্গল ছিল না, সেটি ছিল এক গোলক ধাঁধার মতো। সেই বনের ঠিক মাঝখানে ছিল সেই অভিশপ্ত রাজপ্রাসাদ, যেখানে অশুভ আত্মার বসবাস ছিল। রাজা সাহেব সেই মহলের ভেতরে ঢুকে আর চিৎকার করে তার দাদাজিকে গালি দিতে শুরু করে। সে বলে, তুই আমার দাদিকে যে কষ্ট দিয়েছিস তার প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। তোর সব সম্পত্তি আমি কেড়ে নিয়ে দাদির পায়ে রাখবো আর তোকে টেনে হিচড়ে তার সামনে নিয়ে যাব। তখনই সেই মহলের ভেতর তারা একজন কম্পাউন্ডারকে খুঁজে পায়, যে ভয়ে কাঁপছিল। সে এখানে তাদের এক অবাক করে দেওয়ার মতো কথা বলে। সে জানায় যে রাজা সাহেবের দাদাজি আসলে অনেক আগেই একটি সরকারি হাসপাতালে মারা গেছেন। তার লাশ নেওয়ার মতো কেউ ছিল না, তাই সেটি লাওয়ারিশ হিসেবে পড়েছিল। ওই কম্পাউন্ডার দাদাজির লাশের পকেট থেকে যা পেয়েছিল সব চুরি করে নিয়েছিল, তাই সেই পাপের কারণে সে এই মহলে বন্দী হয়ে গেছে। সে জানায় দাদাজি আসলে এখন আর মানুষ নেই, তিনি এক প্রেতাত্মা হয়ে এই মহলে রাজত্ব করছেন। কিন্তু রাজা সাহেব তার কথা বিশ্বাস না করে সেই ঘরে যায় যেখানে সব ধন সম্পদ রাখা ছিল। রাজা সাহেব, তার মামা, অটোচালক বন্ধু এবং ভৈরবী যখন সেই সোনাদানা তুলতে যায় তখনই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে। একটি হুইল চেয়ার গড়িয়ে তাদের সামনে আসে, যেখানে দাদাজি গঙ্গারাজু বসেছিলেন। তিনি এক ভয়ঙ্কর কণ্ঠে বলেন, এই মহলটি আমার শরীর আর এই টাকাগুলো আমার হৃদয়। আমার মরার পর কোনো ওয়ারিশ নেই, আমি এর একমাত্র মালিক। এরপর তিনি তার শয়তানি রূপ দেখান, যা দেখে সবাই ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তারা দেখতে পায় মহলের সব দরজা সিল হয়ে গেছে। আসলে এটি ছিল দাদাজির তৈরি এক মায়াজাল। সে কম্পাউন্ডার জানায় যে সে অনেক বছর ধরে পালানোর চেষ্টা করছে, কিন্তু পারে না। কখনো সামনে থেকে রেল লাইন ছাড়া ট্রেন চলে আসে, আবার কখনো চারদিকে আগুন লেগে যায়। এটি মূলত একটি ভৌতিক গোলক ধাঁধা, যেখান থেকে এত সহজে বের হওয়া সম্ভব না। আর তুমি বলছো এখান থেকে টাকা পয়সা গয়না সব নিয়ে যাবে, সেটা কখনো সম্ভব না। এর মাঝে অনেক কমেডি দৃশ্য আছে। ট্রেসিও তার 3 লাখ টাকা নিতে সেই মহলে হাজির হয়। ভৈরবী, ট্রেসি এবং প্রতিবেশী মেয়েটি 3 জনকে নিয়ে রাজা সাহেব এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে যায়। গল্পের মোড় ঘোরে তখন যখন রাজা সাহেব জানতে পারে যে দাদাজি অর্থাৎ গঙ্গারাজু এক বিশাল ষড়যন্ত্র বা মায়াজাল বিছিয়েছেন। তখন রাজা সাহেব তার দাদিমাকে ফোন করে বলে তার দাদাকে পাওয়া গেছে, কিন্তু সে হাসপাতালে খুবই অসুস্থভাবে পড়ে আছে। সে যেন তাড়াতাড়ি এখানে চলে আসে। ফোনে তাকে সবকিছু বলা সম্ভব না, আর সে বিশ্বাসও করবে না। রাজা সাহেবের দাদিমা এটা শুনে স্ট্রোক করে এবং এরপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। বৈশিষ্ট্য অর্থাৎ মহামন্ত্রী যখন দাদিমার সামনে যান, দাদিমা তাকে গালাগালি করতে শুরু করেন, কারণ তিনি তখনও দাদাজির মায়াজালে আচ্ছন্ন ছিলেন এবং ভাবতেন মন্ত্রী আসল অপরাধী। সেই তার স্বামীকে কোথাও আড়াল করে রেখেছেন এবং তাদের ধন সম্পত্তি গয়নাগাটি চুরি করেছেন। রাজা সাহেবের মিথ্যে ফোনের কারণে দাদিমা ভাবেন তার স্বামী গঙ্গারাজু হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছেন। এই চিন্তাতেই দাদিমা স্ট্রোক করেন এবং তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এই কঠিন পরিস্থিতিতে ট্রেসি একজন সাইকোলজিস্ট ডেকে আনেন, যার নাম পদ্মভূষণ। এই সাইকোলজিস্ট সাধারণ কেউ ছিলেন না, তিনি ইলুমিনাতি এবং আধ্যাত্মিক সব বিষয়ে মাস্টার ছিলেন। তিনি কোন রকম আধ্যাত্মিক জিনিস ছাড়াই মানুষের মন থেকে ভূত বা ভূতের ভয় বের করতে পারতেন। তিনি সবাইকে বলেন যে দাদাজি আসলে তাদের সবাইকে হিপনোটাইজ করেছেন এবং তাদের আত্মা এবং আত্মবিশ্বাসকে দুর্বল করে
করে এক মায়াজালে আটকে রেখেছেন। সাইকোলজিস্ট রাজা সাহেবকে চোখ বন্ধ করে ধ্যান করতে বলেন। রাজা সাহেব যখন ধ্যান করেন তখন প্রথমে তিনি কিছু ভালো স্মৃতি দেখলেও হঠাৎ করেই এক রক্তে ভেজা ঘর এবং সেই কুখ্যাত কুয়াটি দেখতে পান যেখানে তার দাদাজি মানুষকে মেরে ফেলতেন। গঙ্গারাজুর প্রেতাত্মা বারবার রাজা সাহেবকে সেই ধ্যান থেকে আটকানোর চেষ্টা করছিল। একসময় রাজা সাহেব চিৎকার করে হিপনোটিজম থেকে বেরিয়ে আসেন। এরপর সাইকোলজিস্ট রাজা সাহেবকে সেই কুয়োর ঘরে নিয়ে যেতে বলেন। সেখানে কুয়োর দড়ি টানতেই অনেকগুলো কঙ্কাল এবং মৃতদেহ বেরিয়ে আসে। সবাই ভয়ে পালিয়ে গেলেও সাইকোলজিস্ট সেখানে থেকে যান। তখনই দাদাজির প্রেতাত্মা সরাসরি সাইকোলজিস্টের সামনে আসে এবং তাকে বলে, তুমি আমার মনের নাগাল পাবে না। দাদাজি সেই সাইকোলজিস্টকে নানা রকম ভাবে হিপনোটাইজ করার চেষ্টা করে। তাই সে রেগে গিয়ে সেই সাইকোলজিস্টকে শূন্যে ভাসিয়ে মহলের বাইরে ছুড়ে ফেলে। আবারও সবাই একা হয়ে পড়ে। তখনই দাদাজি গঙ্গারাজু তার আসল উদ্দেশ্য প্রকাশ করেন। তিনি রাজা সাহেবকে জানান যে যদি দাদিমার স্বাভাবিক মৃত্যু হয় তবে তিনি 6 বছর পর আবারও পুনর্জন্ম নিতে পারবেন এবং এই ধন সম্পত্তি ভোগ করতে পারবেন। আর সেই রাতটি ছিল দাদিমার জীবনের শেষ রাত। রাজা সাহেব নিরুপায় হয়ে এক সাহসী সিদ্ধান্ত নেন। তিনি সবাইকে মহলের বাইরে রেখে নিজে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তিনি একটি মশাল নিয়ে সমস্ত ধন সম্পদ বা টাকায় আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানেও দাদাজি মায়াজাল তৈরি করেন। তিনি এমনভাবে হিপনোটাইজ করেন রাজা সাহেবের মনে হতে থাকে যে তিনি টাকাতে নয় বরং তার নিজের দাদিমাকেই পুড়িয়ে মারছেন। একদম শেষ পর্যায়ে রাজা সাহেব সেই সাইকোলজিস্টের কথা মনে করেন যে নিজেকে বাঁচাতে হলে নিজের আত্মাকে শক্তিশালী করতে হবে। রাজা সাহেব চোখ বন্ধ করে তার দাদিমার আসল পরিচয় অর্থাৎ দেবগিরির রানী হিসেবে তার শক্তির কথা চিন্তা করেন। দাদিমার আত্মা রাজা সাহেবকে শক্তি প্রদান করে। সেই দৈব শক্তিকে হাতিয়ার করে রাজা সাহেব পুরো মহলে আগুন লাগিয়ে দেয়। দাদাজি তখন তার শেষ চাল চালেন এবং সেই তান্ত্রিককে নিজের শরীরে আহ্বান করেন যার কাছ থেকে তিনি কালো জাদু শিখেছিলেন এবং শয়তানি শক্তি লাভ করেছিলেন। দাদাজি এক বিশাল দানব বা শয়তানে পরিণত হয় এবং রাজা সাহেবের আত্মা টেনে বের করার চেষ্টা করেন, কিন্তু দাদিমার দেওয়া শক্তি এবং ঈশ্বরের কৃপায় রাজা সাহেবের সব ইন্দ্রিয় খুলে যায় এবং তিনি সেই শয়তান দাদাজিকে চিরতরে ধ্বংস করে দেন। সব ঠিক হওয়ার পর গঙ্গার তীরে দাদাজির শ্রাদ্ধ হওয়ার কথা থাকে। সবাই ভাবছিল দাদিমা হয়তো খুব কাঁদবেন, কিন্তু দাদিমা যখন সেখানে আসেন তিনি সবাইকে অবাক করে দিয়ে বলেন, এই লোকটা কে? চিনতে পারছি না তো। এ কি আমাদের বাড়িতে খবরের কাগজ দিত? অর্থাৎ যে দাদাজির মায়াজালে তিনি সারা জীবন বন্দী ছিলেন তাকে তিনি পুরোপুরি ভুলে গেছেন এবং তিনি এখন তার মায়াজাল থেকে পুরোপুরি মুক্ত। সবশেষে দেখা যায় রাজা সাহেব রাতে একটি সার্কাসে গেছেন যেখানে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে একটি ক্লাউন বা জোকারকে মারছে যে দেখতে হুবহু রাজা সাহেবের মতো। অর্থাৎ মুভিটি একটি বড় রহস্য রেখে এখানে শেষ হয় এবং ইঙ্গিত দেওয়া হয় যে রাজা সাহেব 2 আগামী বছর আসতে পারে। তো আজকের গল্প এই পর্যন্তই। আসলে আমি শুধু আপনাদের মুভির ঘটনাগুলো ঠিকঠাকভাবে বলেছি। এটার মধ্যে কিছু কমেডি সিন আছে যেগুলো আপনারা মুভি দেখলে ভালোভাবে এনজয় করতে পারবেন। আর পুরো মুভিটা একদম ডিটেলসে এক্সপ্লেন করেছি শুধু ভিডিও কম ব্যবহার করে, কারণ এতে বেশি ভিডিও ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক পাওয়ার সম্ভাবনা আছে। এতে চ্যানেলের অনেক বড় ক্ষতি হবে। তাছাড়া এই মুভির গল্প কোথাও বাদ রাখিনি, পুরো গল্পটাই আপনারা জেনেছেন। আপাতত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে।